কেমন আছো সবাই? WBSU থার্ড সেম বাংলা অনার্সের সাজেশন নিয়ে আজ বর্ণময় চ্যানেল হাজির হয়েছে তোমাদের সামনে। থার্ড সেমিস্টারের যে পরীক্ষা চলে এসেছে প্রায় একদম দরজার সামনে, অর্থাৎ এবছর ফিফথ সেম আর থার্ড সেম দুটো পরীক্ষা একসাথেই শুরু হচ্ছে তোমাদের। তো ফিফথ সেমের সাজেশন অলরেডি চ্যানেলে চলে এসেছে এবং আমার স্থির বিশ্বাস তোমরা সেই নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছো। একটা কথা শুরুতেই বলে রাখি, আজ আমার এই ভিডিওটাতে যদি বাইরের কোনো কথা ক্যাচ হয় তো আমার পাড়ায় কোনো একটা সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, তো যদি বাইরের কোনো আওয়াজ আমার ভয়েসের পরেও এসে থাকে ভিডিওতে, তার জন্য আমি সত্যি 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 খুব ক্ষমা প্রার্থী। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে পড়াশোনা করো। তো দেরি না করে আজকে থার্ড সেমিস্টারের অনার্সের বাংলা অনার্সের সাজেশনটার দিকে ফোকাস করা যাক। ফার্স্টে আমি যাব সিসি 5 ছন্দ অলংকারের জন্য। ইউনিট 1 হচ্ছে পুরো অলংকারের পেপার। তোমরা সেখান থেকে অনুপ্রাস, উপমা, যমক, শ্লেষ, বক্রোক্তি এই পাঁচটা ব্রডের জন্য পড়ছো। শর্টের জন্য কি কি পড়ছো দেখো, রূপকের ভাগগুলোকে পড়ে নেবে পরপর সব। উৎপ্রেক্ষা, ব্যজস্ত্রুতি, সমাসক্তি, অপহ্নুতি, সন্দেহ। আবার আমি একবার রিপিট করে দিচ্ছি, রূপকের ভাগ, উৎপ্রেক্ষা, ব্যজস্তুতি, সমাসক্তি, অপহ্নুতি, সন্দেহ। এই কটা একটু ভালো করে দেখে নিও। তারপরে তো আসে অলংকার নির্ণয়, তোমরা একটু ভালো করে অলংকার নির্ণয়গুলো দেখে নেবে। তারপরে আসো ছন্দ। আমার মতে বলে ছন্দ তোমরা তিনটে ছন্দকেই একটু ভালো করে দেখো, তার মধ্যে দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত। তিনটে ছন্দই কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ, এই দিয়ে মানে মোটামুটি ধরো 3 থেকে 4টে উদাহরণ যদি রেডি করতে পারো, কাকে বলে বৈশিষ্ট্য মিলিয়ে নিয়ে নোটটা কিন্তু প্রপার কমপ্লিট নোট হবে। এবং উদাহরণ মানে কিন্তু ভেঙে ছন্দ নির্ণয় করে মাত্রা দিয়ে দেখানো, এই তোমরা পড়লে। আর শর্টের জন্য যদি কেউ মনে করো ছন্দ শর্টের জন্য করতে চাইছো, তাহলে সে পড়বে পর্ব, দল, অক্ষর, মাত্রা, কলা, চরণ, সনেট। এর বাইরে গিয়ে কিন্তু কোনো কাটাছাটি করতে যেও না। আর ছন্দ নির্ণয় যেমন আসে সেরকম তো আসছেই, অলংকার নির্ণয়, ছন্দ নির্ণয় সেইভাবেই তোমরা কিন্তু করো। এবারে আমি চলে যাব একেবারে সময় নষ্ট না করে সিসি 6 পেপারে। সিসি 6 পেপারের ইউনিট 1, 2, 3, 4 সবকটাই বলবো। তার আগে বলে রাখি, সাজেশন করছি মানে আমি যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করছি তোমরা কিন্তু প্রপারলি সেটাকে ধরে এগোচ্ছ। তার বাইরে গিয়ে এই সাজেশনকে শর্ট করলে কিন্তু দায়িত্ব পুরোপুরি তোমার নিজের। তুমি যদি আমার সাজেশনকে ফলো করো, হয়তো আগের বছর দেখতে পাওনি, এবছরই ফার্স্ট আমার সাজেশন ফলো করছো, আমার উপর ভরসা রেখে, আমার কথায় ভরসা রেখে যেটুকু বলছি সেটুকু পড়ে দেখো, 100% কমন সাজেশন তোমার হাতে থাকবে। ঠিক আছে, চলো। ইউনিট 1 হচ্ছে বেঙ্গলি থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ বিল, ন্যাশনাল থিয়েটার, বাগবাজার অ্যামেচার, বেলগাছিয়া নাট্যশালা, গণনাট্য, নবনাট্য, জোড়াসাঁকো নাট্যশালা। এই কটা দেখলে ইউনিট 1 থেকে কমন তোমার হাতে থাকছেই থাকছে। ইউনিট 2 থেকে দেখো, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি নাটক নাট্যশালার পেপার। ইউনিট 2 কৃষ্ণকুমারী আছে, সেখান থেকে কৃষ্ণকুমারী চরিত্র দেখবে, মদনিকা চরিত্র দেখবে, বিলাসবতী চরিত্র, কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, আর দেখবে ভীমসিংহ চরিত্র। চরিত্র কটা দেখলে এর পাশাপাশি দেখবে নামকরণ, দেখবে ট্র্যাজিক নাটক হিসেবে সার্থকতা, দেখবে ঐতিহাসিক নাটক হিসেবে কতখানি সার্থক, এই কথা একটু দেখবে। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার সরাসরি ছাত্রছাত্রী তারা এই কথাটা শুরু থেকে অভ্যস্ত শুনে শুনে, তোমাদেরকে এখন একটু বলে রাখি, কৃষ্ণকুমারী বলো বা রাজা বলো বা নবান্ন বলো, প্রত্যেকটা নাটকের বিষয় সংক্রান্ত একটা স্বচ্ছ ধারণা মস্তিষ্কে নিয়ে তবে পরীক্ষার হলে গিয়ে কলম ধরো। কিন্তু এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্টের সুরে বলি, আগে ভালো করে বিষয়টা সম্বন্ধে একটা দক্ষতা তৈরি করো। কৃষ্ণকুমারীর বিষয় কি, কি নিয়ে নাটকটা চলছে এগিয়ে, সেটা যদি জানা থাকে তোমার হাতে অনেকটা ক্ষমতা রইল। বাকি তো তোমার পেন তুমি যেভাবে চালাবে সে সেভাবেই চলবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি চরিত্রগুলো ভালো করে পড়ো তাহলে বাকিগুলোকে বাদ দিলেও হয়। চরিত্র ওরিয়েন্টেড প্রশ্ন একটা আশা করা যেতেই পারে। এবার চরিত্র তৈরি করছো মানে তুমি তার নামকরণ পারবে। যেমন কমন পপুলার কতগুলো প্রশ্ন, ট্র্যাজিক নাটক হিসেবে কৃষ্ণকুমারী বা ঐতিহাসিক নাটক হিসেবে কৃষ্ণকুমারী, এগুলোর কোনো বিকল্প হয় না। ঠিক আছে, এবারে এসো রাজা। রাজার ক্ষেত্রেও বলবো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা বিশেষভাবে প্রয়োজন। তো দেখো, রাজার ঠাকুরদা চরিত্র, রাজা নাটকের নামকরণ, কি জাতীয় নাটক, রাজা চরিত্র, রাজা নাটকের উৎস আলোচনা, সুদর্শনা সুরঙ্গমা চরিত্র। ঠিক আছে, এগুলোকে ভালো করে অবজার্ভ করবে। এবারে এসো ইউনিট 4। ইউনিট 4-এ পাচ্ছ তোমরা নবান্ন। খুব খুব ভালো, তোমাদের এই পেপারের সবকটা টপিকই ভীষণ ভালো। আমি ব্যক্তিগতভাবে চাইবো তোমরা এগুলোকে মানে পুরো বইটাকে প্রপারলি পড়ে ফেলো। হ্যাঁ, টেক্সটের ওপর গিয়ে কিচ্ছু হয় না বাবা, পড়াশোনার ক্ষেত্রে টেক্সট তোমাকে পড়তেই হবে। তো তুমি এখান থেকে পড়বে নবান্ন শ্রেণী বিচার, তুমি এখান থেকে পড়বে কুঞ্জ চরিত্র, নামকরণ, সংলাপের অভিনবত্ব, সমকালীন সমাজ প্রেক্ষাপট। ভীষণ 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 ভালোভাবে পড়বে। ঠিক আছে, এবারে আমি মেনে নিচ্ছি তোমরা অনেকে টেক্সট পড়েছো, আমি মেনে নিচ্ছি তোমরা অনেকে টেক্সট পড়োনি। যারা টেক্সট পড়োনি তারা বিষয় সংক্ষেপটাকে জানার চেষ্টা করো, বিষয় সংক্ষেপটাকে বোঝার চেষ্টা করো। যারা টেক্সট পড়েছো তাদের তো কোনো কথাই নেই, যারা টেক্সট পড়োনি বিষয় সংক্ষেপটাকে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। আর টেক্সট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় পাশ করার জন্য। কেননা
আমি তোমাদের এই সেকশন থেকে 10 নম্বরে সাজেশন করলাম, 5 নম্বরে সাজেশন কিন্তু ওইভাবে করা যাবে না। লাইন তুলে প্রশ্ন আসবেই, মানে আসবেই আসবে, এতে কোনো বিকল্প নেই। আচ্ছা চলো, দুটো ইউনিট WBSUর থার্ড সেমের অনার্সের, বাংলা অনার্সের দুটো পেপার কমপ্লিট করলাম, CC5 CC6। এবারে আসবো CC7-এ। CC7-এর প্রথম ইউনিট হচ্ছে সাম্য, যেটা রচয়িতা বঙ্কিমবাবু, আমরা প্রত্যেকেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইউনিট 1 থেকে দেখো স্ত্রী পুরুষের বৈষম্য, মেন টপিক হচ্ছে সাম্য। সাম্য থেকে তোমরা দেখছো স্ত্রী পুরুষের বৈষম্য, স্ত্রী শিক্ষা, নারী উন্নতি ভাবনা, জমিদার সম্পর্কে বর্ণনা, এগুলো কিন্তু সব লেখকের দৃষ্টিভঙ্গি ধরে বর্ণনা করবে। আমি কিন্তু টপিক বলছি, ফুল কোশ্চেন বলছি না, আমি কিন্তু টপিক ধরে বলে যাচ্ছি। হ্যাঁ, নারী ভাবনা, নারী উন্নতি ভাবনা, জমিদার সম্পর্কে বর্ণনা, সাম্যবাদ বর্ণনা, বর্ণ বৈষম্য। কি কি বললাম? স্ত্রী পুরুষের বৈষম্য, স্ত্রী শিক্ষা, নারী উন্নতি ভাবনা, জমিদার সম্পর্কে বর্ণনা, সাম্যবাদ, বর্ণ বৈষম্য প্রসঙ্গ। সাম্য থেকে এই কটা পড়লে তোমার পরীক্ষা তোমার হাতে। এবার ইউনিট 2 দেখো, রবীন্দ্রনাথের বিজ্ঞানসম্মত চেতনা। ইউনিট 2 তে হচ্ছে আমাদের বিশ্ব পরিচয়। দেখো, বিশ্ব পরিচয় সম্পর্কে সাজেশন করার আগে দুটো ছোট কথা বলি, তোমরা পরীক্ষার খাতাতেও এই পয়েন্টগুলোকে লিখতে পারো যাতে করে তোমাদের নাম্বার অনেকখানি বাড়বে। সেটা হচ্ছে, আমরা কি জানি 11-12-এ পড়াশোনায় খুব ভালো হলে তবে আমি গিয়ে সায়েন্সটা নিতে পারবো, সায়েন্স মানেই খুব কঠিন একটা বিষয়। যদিও বর্তমানে সেই ধারণাটা অনেকের মন থেকেই আস্তে আস্তে একটু একটু করে কমছে। সব সাবজেক্টই কঠিন, সব সাবজেক্টই ভালো যদি তুমি ভালোবেসে তাকে পড়তে পারো। ভালোবাসার কাছে সমস্ত কিছু খুব সহজ হয়ে দাঁড়ায়, জিনিস খুব আপন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো বিশ্ব পরিচয় গ্রন্থটায় আমাদের কবিগুরু প্রথম এই উপলব্ধি করালেন যে কঠিন, মানে শুষ্ক কাষ্ঠের মধ্যেও যে সবুজ তৃণের সঞ্চার হতে পারে, তিনি সেটা করে দেখালেন বিশ্ব পরিচয় গ্রন্থে। দেখো, আমরা জেনারেল সাহিত্যের ছাত্রী, আমরা সাহিত্যের সাম্মানিকের ছাত্রী হয়েও কিন্তু সেই বিজ্ঞানের একটা বিষয়কে চর্চা করছি। ব্যাপারটাকে একটু সহজভাবে ভাবলেই তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব স্মুথ হবে এবং বিশ্ব পরিচয় সম্পর্কে সম্যক ধারণাটাও খুব ভালোভাবে থাকবে তোমাদের মনে। তাহলে কি বললাম, বিশ্ব পরিচয় থেকে আমরা কি কি পড়ছি? তাহলে রবীন্দ্রনাথের বিজ্ঞানসম্মত চেতনা, ভাষার স্বাচ্ছন্দ্য বোধ, একটুও কঠিন না, ভাষা যে কেউ পড়ে অনুভব করতে পারবে, বুঝতে পারবে। নামকরণ পড়বে, পড়বে উপসংহার অংশের প্রাসঙ্গিকতা, গ্রহলোক, ভূলোক, আর পড়বে সৌরজগৎ। এই কটা করলে হয়ে যাবে। এবারে চলে আসি প্রমথ চৌধুরীর সবুজপত্রের মুখপত্র। এবারে চলে আসো ইউনিট 3-তে, প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ। সেখান থেকে আমরা দেখব সবুজপত্রের মুখপত্র, দেখব ভারতচন্দ্র, রায়তের কথা, তেল নুন লক্ষ্মী, প্রাবন্ধিকের রচনারীতির বিশেষত্ব, মানে প্রমথ চৌধুরীর লেখনী স্টাইল। তো ভারতচন্দ্র থেকে দেখতে পারো, যেমন একটা প্রশ্ন আমি একটু ছোট করে বলে দিই, ভারতচন্দ্রের কাব্যের প্রধান রস আদিরস নয়, হাস্যরস, প্রসঙ্গ আলোচনা করো, প্রশ্ন আসতে পারে। আবার ধরো, প্রমথ চৌধুরী ভারতচন্দ্রের বংশধর, আলোচনা করো। এই টাইপের কোশ্চেনগুলোকে একটু ভালো ভালো করে রিভাইজ করার চেষ্টা করবে। এবারে আসো ইউনিট 4, সেখানে আছে আপন কথা, অবনীন্দ্রনাথ ঠাকুরের। তোমাদের আপন কথা সাজেশন করার আগে সবার আগে আমি যেটা বলবো, তোমরা আপন কথা টেক্সটটাকে পুরো পড়ে ফেলো, এটা পড়ার সময় এখনো আছে। পাতলা চুটি একটা বই, পুরো বইটা যদি তোমার পড়া থাকে, আপন কথার কোনো প্রশ্ন তোমাকে আলাদা করে সাজেস্টিভ বইতে পড়তে হবে না, ঠিক আছে? তাও কয়েকটা বলে দিই। আপন কথা শ্রেণী বিচার পড়বে, নামকরণ পড়বে, আপন কথার গ্রন্থশৈলী আলোচনা। আর আপন কথার বইটা যারা পড়বে তারা এগুলো পেয়েই যাবে। তার মধ্যে যেমন অন্যতম বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মদাসী, এ আমল সে আমল, সাইক্লোন, উত্তরের ঘর। বাস, এই ছিল সাজেশন। পরীক্ষা 27 তারিখ। আমি মন থেকে চাইবো পরীক্ষা সকলের খুব 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 ভালো হোক। পরীক্ষার দিন তোমার, পরীক্ষার দিনের ঘর, পরীক্ষার হল তোমার, পরীক্ষার খাতা তোমার, পেন তোমার হাতে। সুতরাং গোটা দিনটাকে তোমার মতো করে সাজাবার দিন। তুমি যেমন ভাবে চাইবে তোমার খাতা ঠিক তেমন ভাবে সেজে উঠবে। তাই আর দেরি না করে পরীক্ষার খাতাকে সাজিয়ে তোলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলো। অনেকে বলে পরীক্ষা মানে রণক্ষেত্র, আমি বলি পরীক্ষার জায়গা হচ্ছে সাজুগুজু করার জায়গা। তুমি যেভাবে তোমার 4 মাস বা 5 মাসের কষ্টকে ওইখানে প্রকাশ করবে, সেইভাবেই সে প্রকাশ পাবে, তাই না? তো চলো, সাজেশন আজকে হয়ে গেল, এক সপ্তাহ হাতে সময় আছে, মন প্রাণ দিয়ে সাজেশন ফলো করে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। কারা কারা আমার সাজেশন ফলো করছো আমার চ্যানেলের কমেন্টে একবার জানাতে ভুলো না, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাজেশন দেখে তোমরা কতখানি নিজেদের তৈরি করছো। আর সব থেকে বড় কথা, সাজেশন যদি কমন এসে থাকে, আগের বার কেননা এইবার, যেবারই হোক সাজেশন যদি কমন এসে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আসছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণ চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বর্ণময় তোমাদের সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে, সবার পরীক্ষা খুব 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 ভালো হোক। ততক্ষণ পড়াশোনায় থাকো, পড়াশোনার সঙ্গে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থেকো সবাই।